নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব নিল, ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকে খুন করলো। তাই ভাঙড়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে বলবো। কে তৃণমূল, কে বিজেপি, কে জমি রক্ষা কমিটি, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি দেখার দরকার নাই। শান্তির একটা ভাঙড় আমরা চাই। এই ভাঙড়ে আমরা সবাই মাথা তুলে রাখবো। কে বিজেপি করবে, কে জমি জীবিকা রক্ষা কমিটি করবে, কে আইএসএফ করবে, কে সিপিএম করবে, কে তৃণমূল করবে, দেখার দরকার নাই। দিনের শেষে আমরা এক চায়ের দোকানে বসে চা খাবো। সেই ভাঙড় আমরা একসাথে গড়ে তুলবো। কোনো নটোরিয়াস ক্রিমিনালকে বাংলায় জায়গা দেব না। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? আপনারাই বলুন। 2023 সালের আগে রাজনৈতিক খুন হয়েছিল ভাঙড়ে, 21 থেকে 23 একটা খুন হয়েছিল। হ্যাঁ, ঠেলাঠেলি হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, মতপার্থক্য হয়েছে, মতনৈক্য হয়েছে, কিন্তু কারো মায়ের কোল খালি হয়নি। সে তৃণমূলের বলুন, আইএসএফের বলুন, সাধারণ মানুষ বলুন। যেই সরকার সাহেব ক্যানিং পূর্ব থেকে এসে দায়িত্ব নিল, তারপরেই ভাঙড়ে বোম ঢুকতে শুরু করলো, গুলি ঢুকতে শুরু করলো, হিংসা হতে শুরু করলো। ভাঙড়ের তরতাজা ছেলেগুলোকে খুন করে দিল। সেই খুন করতে করতে কথাই আছে না, যে বাঘ একবার মানুষের মাংস পেয়ে যায়, মানুষের গোশত পেয়ে যায়, সে বাঘ কিন্তু সবসময় ঘোরে ওখানে যদি মানুষ আবার পায়। খুন করতে করতে, আইএসএফ এর নেতাদের খুন করতে করতে, আইএসএফ এর সমর্থকদেরকে খুন করতে করতে আর যখন পেরে উঠছে না, তখন তারা তাদের দলের নেতা, তাদের দলের সক্রিয় কর্মী, তাদের দলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁকে তারা নিজেরাই খুন করে দিল। তাহলে রাজ্জাক খাঁকে যখন খুন করেছিল, আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। সর্বপ্রথম আমি খোঁজ নিয়েছি আমার দায়িত্বশীলদের। কি ঘটনা, কি ঘটনা, এরকম দায়িত্ব যে এর সাথে কোনো ষড়যন্ত্র আছে না নেই। যে আমার ছেলেও যদি কোনো ধরে করে থাকে, তুলে থানায় দিয়ে আসবো। আমি একাধিক নেতাদের কাছে খোঁজ নিলাম। যেটা জানতে পারলাম, ওই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। সাথে সাথে আমি কি বলেছিলাম, যে ভাঙড়, সত্যি আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। আর একটা মানুষ বাড়ি যাচ্ছিল, তার মেয়ের জন্য নাকি চিপস না কি কিনে নিয়ে যাচ্ছিল। এবার আমাদের বাড়িও তো মেয়েরা আছে, বাচ্চারা নেই, ভাগ্নি আছে, ভাইজি আছে, ভাইপো আছে, ছেলে মেয়েরা আমাদের বাড়িতে নাই। তাহলে ভাবুন, ওই বাচ্চাটা তার পিতা আসবে অপেক্ষায় আছে, আর পিতা তার বাচ্চার মুখের কাছে যে একটা চিপস না খাবার তুলে দেবে। আর ওই শয়তান সমাজ বিরোধী ওই নটোরিয়াস ক্রিমিনাল ওর স্বার্থ চরিতার্থের জন্য এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল। ওর তোলাবাজিটা আটকাচ্ছিল রাজ্জাক খাঁ, আর সাথে সাথে আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য ওই ছেলের ওই লোকটিকে খুন করেছে। তো আমি তখন বলেছিলাম, রাজ্জাকের পরিবার যদি চাই, রাজ্জাকের পরিবার যদি চাই, আমি রাজ্জাকের হয়ে আইনি লড়াই করব, রাজ্জাকের পরিবারকে ইনসাফ দেব। তখন কিন্তু আমার কথাই সাই দেয়নি, সাড়া দেয়নি। তবে আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী দিনে দেখবেন রাজ্জাকের হয়ে মামলা নওশাদ সিদ্দিকী আইনি লড়াই করছে, ওই খুনিদের শাস্তির ব্যবস্থা করছে। এটা আমি প্রমাণ করে দেবো আপনাদেরকে। সেদিন আসছে, একটা স্কুটি 10,000 টাকার মাইনে দিয়ে তার স্বামীটাকে তুমি কেড়ে নিলে, অত সহজ নয়। একটা বাচ্চার পিতাকে তুমি কেড়ে নিয়েছো, এটা সহজ নয়। এত বড় অপদার্থ প্রমাণ দিতে পারবে না। আর আমি বলছি, হ্যাঁ এটা সত্য কথা। এটা ভরসা হয়তো যে নওশাদ ভাই মিথ্যা কথা খুব কম বলে। আমি যদি বলি মিথ্যা কথা বলিনি, সব থেকে বড় মিথ্যা কথা হবে ভাই। আমি খুব কম মিথ্যা কথা বলি, তবে রাজনীতির জন্য আমি মিথ্যা কথা বলি না, এড়িয়ে যাই। যদি মিথ্যা কথা বলতে লাগে, ওই কথা বলবো না, এড়িয়ে যাব। কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। জানাজার নামাজটা পর্যন্ত পড়েনি। কে বুঝতে পেরেছেন? কত কান্নাকাটি করছিল না, দেখাচ্ছিল না মিডিয়ার সামনে এসে। এই নটোরিয়াস ক্রিমিনালটা খোঁজ নিয়ে দেখুন, রাজ্জাক খায়ের জানাজার নামাজ পর্যন্ত পড়েনি। বুঝতে পারছেন? দোষ দিচ্ছিল আইএসএফ এর নামে, কিন্তু যারা খুন করে এসে আবার পাশেই দাঁড়িয়েছিল। তাহলে ওর হাতে ভাঙড়ের তৃণমূলের নেতারাও সুরক্ষিত নয়, ওর হাতে ভাঙড়ের তৃণমূলের নেতারাও সুরক্ষিত নয়। তাই এলাকায় যারা গুটি কয়েক তৃণমূল করছেন, তাদেরকে বলবো, এই নটোরিয়াস ক্রিমিনালের একটু পাস রেকর্ড দেখুন। মানিক পাইক থেকে শুরু করে, শৈবাল লাহিড়ী থেকে শুরু করে অনেক নেতাদেরকে কাউকে মেরে দিয়েছে, তো কাউকে সাইড করে দিয়েছে। আজকে স্বার্থ চরিতার্থের জন্য আপনার পাশে বসবে, একটা হাত আপনার কাঁধে আছে, একটা গলাতে আছে ওর, আর একটা হাত আপনার পায়ের নিচে রেখেছে। আপনি ভাববেন না আপনার পায়ে ধরছে, অপর হাতটা কিন্তু আপনার সাক্ষীর কাছে ঠেকিয়ে রেখেছে। ওর দরকার লাগলে পায়ে পড়ে যাবে, দরকার লাগলে আপনার সাক্ষী টিপে দেবে। তো ওই সমাজ বিরোধীর হাত থেকে ভাঙড়কে মুক্তি দিতে করতে হবে। কে তৃণমূল, আবারও বলছি, কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, কে আইএসএফ, কে জমি রক্ষা কমিটি, আমার দেখার
করার প্রয়োজন নাই। আসুন ওই হাঙরের হাত থেকে, ওই জমি হাঙরের হাত থেকে ভাঙরকে মুক্তি করি, নাহলে আগামী দিন আসবে ওই জমি হাঙর কিন্তু মানুষের তার লোককে দিয়ে মানুষের কানে বন্দুক ঠেকিয়ে জমিগুলোকে তার নামে লিখিয়ে দিতে বাধ্য করাবে। সাবধানে থাকবেন। তাই সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার। আমি একটা জিনিস দেখছিলাম, সত্যি আমি অবাক, যে ভাঙড়ে বাড়ি তৃণমূলের নেতা ক্যানিং পূর্বে ক্যান্ডিডেট করেছে। ক্যান্ডিডেট ঘোষণার সাথে সাথে তার দলের লোকেরা, তৃণমূলের দলের লোকেরা এবং ভাঙড়ে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তার সব থেকে কাছের মানুষেরা ভাঙড়ের ছেলের নামে যা ইচ্ছা খারাপ ভাষা বলতে শুরু করে দিল। কত বড় একটা ধান্দাবাজ স্বার্থপর একটু বুঝুন। যার সাথে সকাল বিকাল উঠা বসা করতো তাকে ক্যানিং পূর্বের প্রার্থী দেওয়ার সাথে সাথে তিনি তার চরিত্র হনন করতে শুরু করে দিল। এরা সে বহিরাগত হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন সাধারণ মানুষ হিসাবে একজন মানুষের কাছে জানতে চাই, ভাঙড়ের কোনো লোক যদি গিয়ে ক্যানিং পূর্বে দাঁড়ায় সে হয়ে যায় বহিরাগত, সে হয়ে যায় চরিত্রে তার দোষ আছে, তাহলে ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে লড়াই করতে আসলে সে কি ভাঙড়ের মানুষের জামাই নাকি? হ্যাঁ, এর জবাব দিতে হবে না? জামাই আদর করতে হবে নাকি তাকে? আগে ভুল স্বীকার করতে হবে, ওকে ভুল স্বীকার করতে হবে যে তুমি ভাঙড়ের, যদিও ভাঙড়ের থেকে যিনি গিয়েছেন তৃণমূলের প্রতীকে লড়াই করতে, আমরাও ভাঙড় থেকে লোক ফিট করে দিয়েছি, খাম চিহ্ন গিয়ে ওইখানেও তৃণমূলের প্রতিজ্ঞা হারাবো, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া হারাবো, কিন্তু ওনার চরিত্র হনন করে আমি ওনাকে অপমানিত করব না। বুঝতে হবে কত বড় স্বার্থপর। সকাল বিকাল একসাথে উঠা বসা করতো, সে তাকে যখন তার দলের টিকিট দিল হয়ে গেল চরিত্রহীন। তাহলে আপনারা যারা পোলেরহাট 2 নম্বরে এখন তৃণমূলের হয়ে দাদার হয়ে লড়াই করছেন, কালকে যদি আপনি ফাঁদে পড়ে যান বলবে ও আমার দলের লোক নয়। আর নওশাদ সিদ্দিকী ভুল করলে আমার ছেলে কান ধরে ওঠবেশ করাবো, দরকার লাগলে পুলিশের হাতে তুলে দেবো, কিন্তু জামিন করিয়ে মালা পরিয়ে ঘরে নিয়ে আসবো। হয়েছে? আমার ছেলে আমার ছেলে, অন্যায় করলে বকা দেব, অন্যায় আটকাবো, যদি চান্স দেব শুধরাবার, যদি না শুধরাই দল থেকে বলবো টাটা বাই বাই, কিন্তু ও আমার ছেলে নয় বলে এড়িয়ে যাব না ভাই আমরা। তাই ভাঙড়ের মানুষদের বলবো, পোলেরহাটের মানুষদের বলবো যে আপনাদেরকে তৈরি হতে হবে। আগামী 29 এপ্রিল আসছে দিন, ভাঙড়ের মানুষের ভালো দিনের জন্য খামচিহ্নে ভোট দিন। আগামী 5 বছর কেমন থাকবে? তোলাবাজের হাতে দেবেন ক্ষমতা না, যে শিক্ষা নিয়ে লড়াই করছে, স্বাস্থ্য নিয়ে লড়াই করছে, এখানে হিমঘর নিয়ে লড়াই করছে, ভাঙড়ের রাস্তাঘাট নিয়ে লড়াই করছে, ভাঙড়ে বাসরুটের নতুন বাসরুট দেওয়ার জন্য লড়াই করছে, ভাঙড়ে যে আপনার লাইব্রেরিগুলো আছে তার সংস্কারের জন্য লড়াই করছে, ভাঙড়ের কৃষকের জন্য লড়াই করছে, ভাঙড়ের ছাত্র যুবর জন্য লড়াই করছে, ভাঙড়ের মহিলাদের জন্য লড়াই করছে, তার হাতকে শক্ত করবেন। টোটালটাই আপনাদের উপরে নির্ভর করছে। এখানে অনেক মা আছে, অনেক বোনেরা আছে, জানিয়ে রাখি আপনাদের, এখন সমস্যা হচ্ছে কি জানেন? ফিতে কাটছে অন্যজন, ক্রেডিট নিচ্ছে সেই জন্য ওই ব্যক্তি। এই যা দেখতে পাচ্ছেন, লাইট থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে কিছু এখন ক্যামেরা লেগেছে, আমি তো চাই পুরো ভাঙড়টা ক্যামেরা দিয়ে মুড়ে দিক, অসুবিধা হবে কারো? ভালো হবে, আমার মায়েরা নিরাপদে থাকবে, এলাকায় কেউ হিংসা করতে পারবে না, মায়েদের দিকে চোখ তুলে তাকাবার আগে ক্যামেরায় চলে আসবে, বিপদ হয়ে যাবে। আজকে দেখুন পৃথিবীর সব থেকে সেফেস্ট সিটি যদি বলা হয় দুবাইয়ের নামটা আসবে। কেন? দুবাইয়ে কিন্তু রাস্তাঘাটে বেশি পুলিশ নাই, বেশি পুলিশ দুবাই রাস্তাঘাটে নাই, কিন্তু এত ক্যামেরা লাগানো আছে, একটা 25-26 বছরের যুবতীকে যদি গায়ে 10 কোটি টাকার সোনার গহনা পরিয়ে ছেড়ে দেবেন, কেউ ভয়ে তার দিকে টাচ করতে পারবে না, কারণ ও টাচ করতে যাওয়ার আগে কিন্তু পুলিশ হাজির হয়ে যাবে। ওই টাচ করছে কি করছে না ক্যামেরায় বসে মনিটরিং করছে, ক্যামেরার এত পাওয়ার সিসিটিভির। আমরা তো সেই ডিমান্ড করছি, কিন্তু করছে না কেন? অন্ধকার জগতের যারা প্রাণী তারা আলোকে পছন্দ করে না। আর আমাদের তো কোনো অসুবিধা নেই, কারণ কোথায় বোম মারছে, কোথায় নিয়ে আসছে, কি করছে সব ক্যামেরায় ধরা পড়ে যাবে। তাহলে ক্যামেরা, আর তাহলে পঞ্চায়েত ভোটের সময় ওই জীবনতলা থেকে গাড়ি করে বোমা পিস্তল নিয়ে আসবে, ক্যামেরায় নম্বর ধরে পড়ে যাবে, আর করতে পারবে না। ওই জন্য ক্যামেরার কথা এরা বলে না। লাইট লাগাচ্ছে ঠিক আছে, আমি লাইটের আমার দাবি ছিল ভাঙড়ে একটা ইট গাঁথলেও উন্নয়নের জন্য ভাঙড়ে যদি একটা ইট গাঁথে,
এটুকু মনে রাখবেন, ভাঙড়ের বিধায়কের সেখানে অবদান আছে, আর ফুল ক্রেডিট ভাঙড়ের মানুষের আছে, কারণ বিধায়ক করে পাঠিয়েছে। এবার সমস্যা হচ্ছে, ফিতে কাটা দরকার ছিল আমার, পরিবর্তে অন্যজন কাটছে, ওতে আমার রাগ নেই। এই আগে যে লাইট পোস্টটা তৈরি করেছে, ওটার নায়িকার নাম কি গো? লাইট পোস্টটা কোথায় আছে যেটা করে? না রে, আমি প্রথম যেটা উদ্বোধন করেছিলাম এসে, আচ্ছা যে সামনে মনে, আচ্ছা ওই এইটাই, আচ্ছা না চলো চোখের সামনে আছে। আচ্ছা যখন উদ্বোধন করতে এসেছিলাম, ফেতেটা আমি কেটেছিলাম না? ভুল করলে হবে না, আমি ফেতে কাটিনি। একটা বয়স্ক লোক সাইকেল না কি নিয়ে যাচ্ছিল, তাকে ধরে কাটিয়েছিলাম, কারণ ওটা আমার বাবার টাকা দিয়ে হয়নি ভাই। ওই লোকটারও একটা অবদান আছে ওর মধ্যে। তো সুতরাং আমি তো আগে থেকেই নিজে না ফেতে কাটা অভ্যাস করে নিয়েছি ভাই। আমি একটু দূরের কথা ভেবেছিলাম, আমি নিজে ফেতে কাটিনি, এখন মানুষকে দিয়ে কাটিয়েছি, তো এখন অন্যজন কাটছে। ভাঙড়ের তো উন্নতি হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন 2011 থেকে 21 ভাঙড়ের যত না উন্নয়ন হয়েছে, ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে যাওয়ার দরুন 2021 থেকে 2026 তার কয়েক গুণ বেশি উন্নয়ন হয়েছে। কারণটা কি? কারণটা আপনারা বিরোধিতা করেছেন, বিরোধী দলের বিধায়ককে পাঠিয়েছেন বলে। তো এই উন্নয়নের ধারা যদি অব্যাহত রাখতে চান, আগামী দিনে ভাঙড়ের মায়েদের জন্য, ভাঙড়ের বোনেদের জন্য, ভাঙড়ের ছেলেদের থেকেও মেয়েরা কিন্তু এগিয়ে আছে পড়াশোনায়। আমার কাছে যতটা তথ্য আছে আমি তথ্য দিয়ে বলছি। তাই ভাঙড়ের মেয়েদের স্বার্থে ভাঙড়ে 1 নম্বর ব্লকে একটা কলেজ আছে, 2 নম্বর ব্লকে যাতে একটা গার্লস কলেজ হয়, তার দাবি কিন্তু ভাঙড়ের বিধায়ক আইনসভার মধ্যে তুলে রেখেছে। আগামী দিন আসছে, ভাঙড়ে 2 নম্বর ব্লকে গার্লস কলেজ হবে, হয়তো নওশাদ সিদ্দিকী ফেতে কাটবে না, তার পরিবর্তে কেউ কাটবে, কিন্তু মায়েদের দাবি, মায়েদের শিক্ষার জন্য, মেয়েদের শিক্ষার জন্য ওই দাবি সরকারকে পূরণ করতে বাধ্য হবে। বন্ধুগণ, কটা বাজে দেখো তো? আমি 5 মিনিট এসআইআর নিয়ে বলার আগে একটা শুধু কথা বলি, সেটা হচ্ছে এটাই, এসআইআর বলে ছেড়ে দেবো, রাস্তায় অনেক জ্যাম হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, মানুষের ক্ষতি হচ্ছে। বলছি যেটা এসআইআর নিয়ে এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন ভাই? স্লোগান দিয়ে টাইম শেষ হয়ে যাবে, আমার 7:30 প্রোগ্রাম আছে একটা। এসআইআর নিয়ে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আন্ডার অ্যাডজুডিকেশন আর ডিলিট, এই জায়গায় তো। আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিট, এটা আর কোনো জায়গায় আছে, কোনো রাজ্যে আছে? আমাদের রাজ্য হলে কেন? এই দায়টা কার? এর সর্বপ্রথম দায়ী মমতা ব্যানার্জির। এই দেখো, এখানে নির্বাচন কমিশনের ক্যামেরা হচ্ছে, আমি যদি একটা ভুল বলি আমার 2 দিন হয়তো বক্তব্য বন্ধ করে দেবে, তাহলে আমি ভুল বলছি না, আর যদি ভুল বলি আমাকে ছেড়ে কথা বলবে না ওরা। সর্বপ্রথম দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। 250 করে এসআইআর হয়তো হতোই না, এখন ভোটের পরে হয়তো হতো, কিন্তু এসআইআর এর ভয় দেখিয়ে তো ভোট লুটবে। তড়িঘড়ি 250 কোটি টাকা এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি দিয়েছে, 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, আর 1,000 অফিসার দিলে, 1,000 কম্পিউটার অপারেটর দিলে হয়তো আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না আমাদের। প্রথম দায়ী মমতা ব্যানার্জি। কি বলেছিল? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। উনার আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু তাও জানতে ইচ্ছা করছে উনি বেঁচে আছেন তো? কি গো? উনার ভাইপো অভিষেক বাবু কি বলেছিলেন? একটা নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে আন্দোলন করব। দেখছি দিল্লি তো দূরের কথা, কুলপিতে বক্তব্য দিচ্ছে, পিছন দিকে সিট চেয়ার খালি হয়ে গেছে। বুঝতে পারছেন কোন জায়গায়? ওরা যখন এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশের পরে ওরা ওদের দলের প্রার্থী খুঁজতে ব্যস্ত, তখন ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের একজনের ভোট ডিলিট হয়ে গেছে, তার ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কলকাতা হাইকোর্টে হাজির হলো। এটাই তফাৎ। আমি আপনাদের বলবো, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, আগামী 1 তারিখে সুপ্রিম কোর্টে মামলা আছে। এই মামলার নম্বর 68,938। মমতা ব্যানার্জির মামলা নয়, অভিষেক ব্যানার্জির মামলা নয়, ওই নটোরিয়াস ক্রিমিনালের মামলা নয়, আমার মামলার নম্বর আমি দিয়ে দিচ্ছি 68,938। আগামী 1 তারিখে আছে। আপনাদের ভোটাধিকার শুধু নয়, ভাঙড়ের ভোটাধিকার নয়, ভাঙড়ের ভোটাধিকার আমি লড়ে নেব, রাজ্যের ভোটাধিকার বাঁচানোর জন্য ভাঙড়ের বিধায়কই লড়াই করছে, এটুকু আপনারা বলবেন। 1 তারিখে মামলা আছে। এখন যে জায়গায় দাঁড়িয়েছে, যার ভোট ডিলিট হয়ে গেছে ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনালে গিয়ে কাগজপত্র জমা করবে, ওটা একটা বিচার প্রক্রিয়া, মধ্যে সমাধান হয়ে যাবে, ভোটার লিস্টে নাম উঠে যাবে, ভোট দেবে। কিন্তু ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কবে পাবলিশ হয়েছে জানেন? আজ থেকে 5 দিন আগে। ট্রাইব্যুনালটা বানানোর দায়িত্ব রাজ্য সরকারের, এখনো পর্যন্ত রাজ্য সরকার ট্রাইব্যুনাল বানায়নি। কেন? এবার বলুন। যদি মমতা ব্যানার্জি চায় এদের ভোটটা ফিরে আসুক, ভোটটা দিবে, তা তখন বানিয়ে দেওয়া দরকার ছিল। কেন বানায়নি? এবার ভয় দেখাবে। 2021-এ কি ভয় দেখিয়েছিল? তবে ভাঙড়ের বীর পুরুষদেরকে ভয়ে
কাবু করতে পারেনি। 2021-এ এসআইআর এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল, আর এখন এসআইআর এর ভয় দেখাবে। বিজেপি বলবে এসআইআর করে নাম বাদ দিয়ে দেবো, আর তৃণমূল বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি সব নাম ফেরত নিয়ে আসবো। কিন্তু আমি জানতে চাইছি এখন ক্ষমতায় কি আছে? নওশাদ সিদ্দিকী আছে, খামচিহ্ন আছে, সংযুক্ত মোর্চা আছে, না মমতা ব্যানার্জি তৃণমূল আছে? বলো। তাহলে এখন তুমি ক্ষমতায় থাকা অবস্থায় এত নাম বাদ গেল কেন? এর জবাবটা আগে দাও। কি বলছি বুঝতে পারছো? বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, সব নাম এনে দেবো। আরে এবার আমরা নওশাদ সিদ্দিকীদের খামচিহ্নকে আনবো, আর খামচিহ্নের সাথে যারা থাকবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো। তোমাকে জ্ঞান দিতে হবে না, কিভাবে একটা একটা করে কি করতে হয় সেটা আমরা বুঝে নেব। বুঝতে পারছেন? ট্রাইব্যুনাল এখনো তৈরি করেনি, যেটা রাজ্য সরকারের। এবার বলছি অ্যাডজুডিকেশন, তারপরেই তো ডিলিট হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে অ্যাডজুডিকেশন। লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতোই না, এটা আসতোই না। আমি আপনাদের বলছি, দুটো সার্টিফিকেট 11 ধরনের কাগজ চেয়েছিল, তো দুটো কাগজ যদি দিয়ে দিত। ফার্স্ট কাগজ কি? ডোমিসাইল সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র। রাজ্য সরকারের হাতে ক্ষমতা ছিল, তো দুয়ারে সরকার ক্যাম্প করে 3 মাথার মোড়ে পাড়ায় সমাধান আপনি করতে পারছেন। তাহলে পাড়ায় ক্যাম্প বসিয়ে যার যার নোটিশ এসেছে তাকে তার হাতে তো ডোমিসাইল সার্টিফিকেট তুলে দিত। সে গিয়ে হিয়ারিংয়ে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেটটা দিয়ে দিলেই সমস্যা মিটে যেত। এটা রাজ্য সরকারের হাতেই ক্ষমতা ছিল, কিন্তু এ কাজ করেনি। আর একটা কি আছে, 2011 সালের আগে 11 সালে হয়েছিল পারিবারিক গণনা হয়েছিল। বাপের বয়সী যারা আছেন 2011টাকে যারা ভালো করে মনে রেখেছেন, পারিবারিক গণনা হয়েছিল জানেন কি? আমি আর 2 থেকে 3 মিনিট নেবো, অসুবিধা আছে কারো? 2 থেকে 3 মিনিট। পারিবারিক গণনা হয়েছিল জানেন তো? ওইটাও যদি ওই হিয়ারিংয়ের টেবিলে গিয়ে দিতেন তাহলে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামও আসতো না। কিন্তু ওইটা কার কাছে আছে? ওটা আশাকর্মীরা ওই তথ্যটা তুলেছিল, পঞ্চায়েতে দিয়েছিল, পঞ্চায়েত ওপরে পাঠিয়েছিল। প্রত্যেকটা পঞ্চায়েতে ওই তথ্য সংরক্ষিত আছে, এবং নির্বাচন কমিশনের যে তথ্যগুলো চেয়েছিল ওর মধ্যে একটা ডকুমেন্টস ছিল কি, যে ডকুমেন্টসগুলো চেয়েছিল এই 2011 আমাদের ওয়েস্ট বেঙ্গলের পারিবারিক রেজিস্টার যেটা আছে তার প্রমাণপত্র। তাহলে মমতা ব্যানার্জি যদি চাইতেন, পশ্চিমবাংলার ম্যাক্সিমাম পঞ্চায়েতগুলো ভোটে লুট করে নিয়েছিল। সব পঞ্চায়েতে তৃণমূল আছে, এবং বিরোধীদেরকেও বলতো যে পঞ্চায়েতের তালা খোলাই অবশ্য আছে, পঞ্চায়েতের টেবিলে নিয়ে বসো, রাস্তায় নামো, পাড়াতে পাড়াতে চলে যাও, প্রত্যেকের ওই পারিবারিক রেজিস্টার কাগজটা প্রত্যেক যাদের নামে হেয়ারিং এসছে তাদের হাতে তুলে দাও। যাদের নামে হেয়ারিং এসছে তাদের নামে যদি তুলে দিত, আজকে আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনও আসতো না, লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো না, আমাদের যাদের বৈধ ভোটার ডিলিট হয়েছে এটাও করতে পারতো না। এটা বিজেপি তৃণমূল মিলে ইসিআইকে সামনে রেখে এই নোংরামি করেছে। তাই বন্ধুগণ, আমাদেরকে জবাব দিতে হবে, দুটোভাবে জবাব দিতে হবে। বিজেপি আমার তৃণমূল মিলে দীর্ঘক্ষণ আমাদেরকে হেয়ারিং এর নামে রাস্তায় দাঁড় করিয়েছে, তাই এই নির্বাচনে আমরা ইভিএম মেশিনের মাধ্যমে এই বিজেপি তৃণমূলকে জবাব দেব। এবার এখন একটা আসা যাক, যাদের ডিলিট হয়ে গেছে কি করবেন, তাই না? আমি অনুরোধ করব, এইটা আমার কাছে মুর্শিদাবাদ থেকে যখন আসছিলাম একটা ফোন এসেছিল, আমার এক আপনজন ফোন করেছিলেন, সেও চিন্তিত, এটা রেকর্ড করে আলাদা করে আপনারা ছাড়বেন। সেও চিন্তিত যে হয়তো কেউ সুইসাইড যদি করে নাই, সাধারণ মানুষ আছে, দিন আনে দিন খাই মানুষ, তার ডিলিট হয়ে গেছে কি করবে। আমি অনুরোধ করব, কেউ ভুল পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনি ভারতীয় নাগরিক, যথেষ্ট প্রমাণ আপনার কাছে আছে। আবার চলে যান, আমি বলছি আপনার দাদুর কবরটাই আপনার প্রমাণ। এটা বললে অনেকে রাগ হয়, দাদুর কবরটা বিনা কাগজে আছে। যদি বিনা কাগজে আপনার দাদু কবরে শুয়ে থাকতো না, তৃণমূলেরা দেখতেন তখন দখল করে একটা প্রমোটিং করে দিত, দাদুর কবরও ছাড়তো না। কাগজ আছে তো? আমি বলেছি দাদুর কবর দেখিয়ে দেবে, অনেকে ঝাল হয়েছে, কিন্তু দাদুর কবরেও কাগজ আছে, যে দাদু যে কাগজ কবরে শুয়ে আছে না, ওইটাও তো আপনার প্রমাণপত্র অনেক আছে, আপনার পুরাতন দলিল। আপনি যেখানে থাকছেন সেটাই তো আপনার দাদুর জায়গাতে আছেন, আপনার নানার জায়গাতে আছেন। পিছিয়ে বসো না, বসো না, তোমরা বসো না, বসো, দাঁড়িয়ে পড়ছো কেন? দাদুর জায়গাতে আছেন, নানার জায়গাতে আছেন, নাই বংশ পরম্পরায় আছেন তো। 1955 সালের আগের দলিল, 1923 সালের দলিল, দেশ স্বাধীন হওয়ার আগে দলিল আপনার বাড়িতে আছে। আপনাকে শুধু হয়রানি করছে, কিন্তু কিছু করার নেই। অত ক্ষমতা আমার হাতে নাই। যদি অত ক্ষমতা আমার হাতে থাকতো, ইসিআইকে এখান থেকে বার হতে দিতাম না, ওখানে দলের মধ্যে বসিয়ে রেখে দিতাম। দুর্ভাগ্য, আমরা গিয়ে আটকালে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মারছে। আমরা ধর্নায় বসতে চাইছি, আমাকে একদিন ধরে জেল খাটিয়ে দিল। এই ইসিআইয়ের বিরুদ্ধেই তো ধর্নায় বসতে চেয়েছিলাম,
ওয়াকাবের বিরুদ্ধেই, আইনের বিরুদ্ধেই তো বসতে চেয়েছিলাম। মমতা ব্যানার্জির পুলিশ আমাকে ধরে, আমাদের মতো অনেকজনকে ধরে একদিন জেল খাটিয়ে দিল। যাক, সেটাতে আমার রাগ হয় না। এখন করণীয়টা কি? এখন ঠান্ডা মাথায় আবারও বলছি, আতঙ্ক মুক্ত থাকবেন। আতঙ্কিত হয়ে গেলে ডিলিট থেকে আপনার ভ্যালিড হয়ে যাবে না, হবে? তাহলে কাগজে লড়াই করতে হবে। আমি বলবো আপনারও ঠান্ডা হন। এখন পর্যন্ত অপদার্থ সরকার এখনও অপদার্থ নির্বাচন কমিশন কোনো গাইডলাইন পর্যন্ত ছাড়েনি, এবং যে কি অ্যাপ্লিকেশান করবে, কি কি ডকুমেন্টস দিতে হবে, নির্দিষ্ট কোনোভাবে আমরা পাচ্ছি না। আমরা একটা দিন অপেক্ষা করছি, আগামী 2-1 দিনের মধ্যেই আমরা প্রেস করব। টোটালটা কি সিস্টেম আছে না আছে আপনাদের বলবো, কিন্তু অনুরোধ এটাই, আতঙ্কিত হয়ে কেউ ভুল পদক্ষেপ নেবেন না। সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। যেমন আমরা জোর গলায় বলি, অসুস্থ হয়েছি, সরকারকে আমাকে ওষুধ দিতে হবে সুস্থ করার জন্য। আমার মাথায় ছাদ নাই, সরকার আমাকে ছাদের ব্যবস্থা করবে। ঠিক একইভাবে আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে, প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে তার ভোটদানের ক্ষমতা পাচ্ছে। সুতরাং কেউ আমার এই ভোটদানের ক্ষমতা কেড়ে নিতে পারবে না। সব কাগজ আছে আমি ভারতীয় হওয়ার, কিন্তু এখন বদমাইশি করে আমাকে ট্রাইব্যুনালের দিকে পাঠিয়ে দিচ্ছে। হয়তো আমার কষ্ট হচ্ছে, এই কষ্টের ভয়ে কেউ ভুল পদক্ষেপ নেবেন না। কেউ ঘাস মারা দিল, খেয়ে ফেললো, কেউ গলায় দড়ি দিয়ে টাঙিয়ে গেল, কেউ ভুল পদক্ষেপ নেবেন না। অনুরোধ এতটুকুই আপনাদের কাছে। আমি আর স্পেশাল করে ভাঙড়ের মানুষদের উদ্দেশ্যে আমার বার্তা ছিল কি, এসআইআর পর্বে আমি কি বলেছি, যদি কোনো ভাঙড়ের ভোটারকে ডিস্টার্ব করা হয়, আইনি সহযোগিতা যদি লাগে, একজন কেন, যদি 1000 মানুষের আইনি সহযোগিতা লাগে, নওশাদ সিদ্দিকী তার জন্য বিনামূল্যে আইনি পরিষেবা দেবে। আজকেও বলে যাচ্ছি, যদি কারো ভোটার, বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে যায়, আপনি আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। নেতৃত্বের সাথে যোগাযোগ এই জন্যই বলছি, ভাই ভোটের সময় আমি একটু ব্যস্ত আছি, ওদের সাথে যোগাযোগ করুন, আপনার নাম, আপনার ফোন নাম্বার দিয়ে দিন। আমার অফিসে লোক বসানো আছে, অফিস থেকে ফোন করে আপনার কি সমস্যা না সমস্যা, কিভাবে সমাধান করতে হবে, কোন উকিল দিয়ে সমাধান করতে হবে, আপনি ঘরে বসে কি করতে হবে, সবটাই আমরা আপনাদের অ্যাসিস্ট করে দেবো, সহযোগিতা করে দেবো। নিশ্চিন্তে এটা হতে এখন চিন্তা মুক্ত করেন। ইভেন সাথে সাথে এটাও বলছি, আমাদের ফেসবুকে, আমাদের পার্টির অফিসিয়াল পেজে দেখবেন নাম্বার ছাড়া আছে। প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে রাত্রে 9টা আপনারা পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে ফোন করতে পারেন। কারো যদি ডিলিট হয়ে যায়, ডিলিট থেকে ভ্যালিড কিভাবে করতে হবে তার পরামর্শ আমরা দেব, এবং আইনি যা সহযোগিতা লাগবে সবটাই আমরা দেব। এবার কথা হচ্ছে, এখন দেখলে হয়তো দেখা যাবে হয়তো তৃণমূল করে, হাটকোর তৃণমূল, তার নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি মমতা ব্যানার্জি তার পাশে এখন দাঁড়াবে না, কারণ তার ডিলিট নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করবে। মমতা ব্যানার্জি ডিলিট নিয়ে রাজনীতি করবে, ভ্যালিডের দিকে যাবে না। আমি আপনাদের এখানে শ্যামনগর বাজারে কথা দিয়ে যাচ্ছি, কোনো তৃণমূলের হাটকোর সমর্থকেরও যদি নাম ডিলিট হয়ে যায়, আপনি যদি মনে করেন আপনার পরিচয় গোপন রাখা দরকার, আমি আপনার উদ্দেশ্যও বলছি, বা আপনার পরিবারের কারো ডিলিট হয়ে গেছে, আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, আতঙ্কিত আছেন, আমি আপনাকে বলে যাচ্ছি বা আপনাদের বলে যাচ্ছি, গোপনে আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রেখে আপনার ভোটাধিকার আমি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আপনার হয়ে লড়াই করব। সে তৃণমূলের আপনি কর্মীতে কি হয়েছে, আপনাদের বলে যাচ্ছে কথা। আমি জানি ওনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসলে আমার বিপক্ষে ভোট যাবে, তাতে আমার কোনো যায় আসে না, কেন গণতন্ত্রকে রক্ষার লড়াই আমি নেমেছি, আমাকেই জিততে হবে, আমাদেরকেই জিততে হবে, এটা বড় কথা নয়। গণতন্ত্রকে জিতাতে হবে, সংবিধানকে জিতাতে হবে, তার লড়াই নেমেছি। সংবিধানের আর্টিকেল 326 যদি আজকে অপমানিত হয়, অবহেলিত হয়, তাকে বাঁচানোর জন্য আমার পক্ষে ভোট আসবে না আসবে আমার কাছে বড় কথা নয়। সংবিধানের 326 নম্বর ধারাকে বাঁচানোটাই আমার কাছে মুখ্য বিষয়, 1 নম্বর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? তাই আজকে যদি আপনার এখানে বলছিল, আমার খুব ভালো লাগলো, রবিউল ভাইয়ের বুথে 300 একটা ডিলিট নেই তো, কালকে নিয়ে যাবে নাম ফোন নাম্বার। রবিউল ভাইয়ের বুথে 302 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, 3টে ডিলিট এসছে কালকে। কারণ আমি কারো বুথে 1টা 2টো 5টা 6টা আসছে, চিন্তা করবেন না, আপনাদের নওশাদ সিদ্দিকী এখনো বেঁচে আছে, আমি লড়ে নেব। আগামীকাল আমার একটা মিটিং আছে, বলে দিয়েছে অঞ্চল নেতৃত্বদেরকে, বুথের তার নাম ফোন নাম্বার নিয়ে আমার কাছে হাজির হয়ে যাবেন।